প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমরা আমাদের আজকের পরিণতি ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আলোচনা করব। তোমরা গত ক্লাস যারা নিয়মিত করেছো, তোমরা সংবিধান সম্পর্কে আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। বাংলাদেশের সংবিধান অর্থাৎ পরিণতির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আমরা আজকে যে অধ্যায়টি পড়ব সেটি হলো দ্বিতীয় পত্রের পরিণতি সুশাসনের দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এই অধ্যায়টি তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায়টি আমাদের দেশের একটি ভাইটাল অংশ, অর্থাৎ আমাদের বাংলাদেশ পরিচালনার জন্য, দেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যতগুলো অঙ্গ সংগঠন দরকার এবং যতগুলো অর্গান দরকার, সেই অর্গানগুলোই হলো আমাদের আজকের ক্লাসের মূল বিষয়বস্তু, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠান। এর ইংরেজি প্রতিশব্দ হলো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো একটি নয় বরং একাধিক, যার কারণে এখানে যুক্ত হয়েছে এস, ইনস্টিটিউশনস। আমাদের বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি এবং সাংবিধানিক প্রতিষ্ঠান কতগুলো রয়েছে, এগুলো আমরা আমাদের আজকের ক্লাস থেকে আমরা জানা শুরু করব। তোমরা প্রত্যেকেই আশা করি খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো উপভোগ করবে। আমাদের আজকের ক্লাসের শিক্ষণফলগুলো হলো: বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে তোমরা বলতে পারবে। 2, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলতে পারবে। 3, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে বলতে পারবে। আজকের ক্লাসের শিক্ষণফলের আলোকে যে প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারবো সেগুলো হলো: বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে বলো, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলো, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে বলো। অর্থাৎ আমাদের আজকের এই ক্লাস তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই করতে পারবে। আমরা প্রথমেই চলে আসব বাংলাদেশ নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা। তবে নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের জানার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সেই বিষয়গুলো হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি বুঝি সেটা আমরা প্রথমে জানব। সাংবিধানিক প্রতিষ্ঠান হলো যে সকল প্রতিষ্ঠান যে কোনো দেশের সংবিধান মোতাবেক বা সংবিধান অনুযায়ী তৈরি হয়, গঠিত হয় এবং পরিচালিত হয়, সেই সকল প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এছাড়া এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা সহজ ভাষায় আরও বলতে পারি যে যে সকল প্রতিষ্ঠান পরিচালিত হয় সংবিধান মোতাবেক সে সকল প্রতিষ্ঠানকে বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। যে কোনো দেশের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক বিশ্বে প্রতিটা দেশেই সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ এই সাংবিধানিক প্রতিষ্ঠান ছাড়া একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হয় না। ঠিক তেমনিভাবে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো, এরপরেই এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের
এই বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে 4টি। এগুলো হলো: 1, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটাকে আমরা বলছি বিপিএসসি, অর্থাৎ আমরা এটাকে অন্য নামে বলি যে পিএসসি, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। এটার পূর্ণ নাম হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন। দ্বিতীয়টি হলো নির্বাচন কমিশন, বা এর ইংরেজি প্রতিশব্দ হলো ইলেকশন কমিশন। 3 নম্বর হলো অ্যাটর্নি জেনারেল, এর সংক্ষিপ্ত রূপ হলো এজি বা অ্যাটর্নি জেনারেল। 4 নম্বর হলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, বা সংক্ষেপে একে বলা হয় সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই 4টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশ সংবিধানে এই 4টি প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই সকল প্রতিষ্ঠান কি করবে এবং কতটুকু করতে পারবে তা বাংলাদেশ সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং এই সকল প্রতিষ্ঠান গড়ে ওঠা থেকে শুরু করে পরিচালিত হওয়া এবং যাবতীয় কর্মকাণ্ড কিন্তু সংবিধান মোতাবেকই হয় বা হচ্ছে। এছাড়া এই 4টি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আরও একটি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়, সেটা হলো দুর্নীতি দমন কমিশন বা এসিসি, অ্যান্টি কারাপশন কমিশন। এটি সংবিধান অনুযায়ী সংবিধান মোতাবেক একটি প্রতিষ্ঠান, যা এটাকে আমরা বলবো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, কিন্তু সংবিধানে এই প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন বা সংক্ষেপে বলা হচ্ছে দুদক। তাহলে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারলাম। যে সকল প্রতিষ্ঠান তৈরি হওয়া বা গড়ে ওঠা এবং পরিচালিত হওয়া সকল কিছু নির্ভর করে সংবিধানের উপরে, সেই সকল প্রতিষ্ঠানকে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশেও সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে প্রথমেই যে সংস্থা বা যে প্রতিষ্ঠানটি আলোচনা করব সেটি হলো প্রথমেই নির্বাচন কমিশন, অর্থাৎ ইসি বা ইলেকশন কমিশন। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে। এই কমিশন রাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ নির্বাচন ও স্থানীয় নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে সাংবিধানিক শপথের দ্বারা দায়বদ্ধ। নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশনারের সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের শর্তাবলী নির্ধারিত হবে। একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার এর সভাপতিরূপে কার্যনির্বাহ করবেন। এবার আমরা দেখব যে নির্বাচন কমিশনের মেয়াদ। নির্বাচন কমিশনের মেয়াদকাল হলো 5 বছর। তবে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, কিংবা অসদাচরণ ও অসামর্থ্যের কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন। সুপ্রিম কোর্টের বিচারকগণ যে কারণে ও পদ্ধতিতে অপসারিত হন, সেই কারণে ও পদ্ধতিতে নির্বাচন কমিশনারগণও অপসারিত হবেন। বাংলাদেশের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত থাকার পর কোনো ব্যক্তি প্রজাতন্ত্রে কোনো কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না। তবে অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হতে পারবেন। আমরা এখন দেখব নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের একটি নিজস্ব সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়াদি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হয়।
বাংলাদেশের নির্বাচন কমিশন বাংলাদেশ সংবিধানের ২য় ভাগের ১১ অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনা মূলনীতি অংশে বলা হয়েছে যে প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। সংবিধান ও গণতন্ত্রকে ধারণ ও বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সর্বস্তরে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠবে। এ লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যাবলী। নির্বাচন কমিশন কোন কোন কার্যাবলী সম্পাদন করে? নির্বাচন কমিশন যে সমস্ত উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে তা নিচে আমি উল্লেখ করলাম পয়েন্ট আকারে। এর ১ নম্বর পয়েন্ট হলো বাংলাদেশের রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা। ২ নম্বর হলো জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ৩ নম্বর সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান করা। ৪ নম্বর হলো সংসদ নির্বাচনের জন্য এলাকার সীমা নির্ধারণ করা। অর্থাৎ নির্বাচন কমিশন যে কাজগুলো সম্পাদন করে সেগুলো আমরা কম বেশি সকলেই জানি। বাংলাদেশের সকল প্রকারের নির্বাচন যেগুলো জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে সেই সকল নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব বর্তায় নির্বাচন কমিশনের উপরে। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কিছু কাজ এই নির্বাচন কমিশন সম্পাদন করে থাকে। ৫ নম্বর হলো সঠিক নিরপেক্ষ নির্বাচন কার্যের জন্য রিটার্নিং অফিসার নিয়োগদান করা। রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা এবং বাছাইকৃত মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন করা। নির্বাচনের চূড়ান্ত ফলাফল একত্রীকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ করা। নির্বাচনের অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং এই সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পাদন করা। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করা। উল্লিখিত কার্যাদি ব্যতি রেখে সংবিধান অনুযায়ী এবং আইনের দ্বারা অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালন করা। এগুলো হলো নির্বাচন কমিশনারের কার্যাবলী। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিকসে চলে আসব, অ্যাটর্নি জেনারেল বা সংক্ষেপে বলা হচ্ছে এজি। এর ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারকে নানা রকম মামলা পরিচালনা করতে হয়। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে মামলা হলে সরকারকে তা মোকাবেলা করার জন্য আইন কর্মকর্তা নিয়োগ দিতে হয়। বাংলাদেশ সরকারের মামলা পরিচালনা করার জন্য অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। সংবিধানের ৬৪ অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য এমন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন, দেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা, বিভিন্ন আইনি প্রশ্নে মতামত প্রদান সহ সরকারের প্রদত্ত অন্যান্য দায়িত্ব অ্যাটর্নি জেনারেল পালন করে থাকেন। তাহলে অ্যাটর্নি জেনারেল কি বা অ্যাটর্নি জেনারেল এই পদটি কি সে সম্পর্কে আমরা জানতে পারলাম যে এটি একটি সাংবিধানিক পদ এবং সরকারের বিভিন্ন রকম মামলা মোকদ্দমা মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে একজন ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত থাকেন, তাকে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল বা এজি। প্রত্যেকটি দেশে এই এজি নিয়োগ করা থাকে। তিনি সরকারের যাবতীয় আইন বিষয়ে দেখাশোনা করেন, অর্থাৎ সরকারকে তিনি বিভিন্ন রকম পরামর্শ দেন এবং আইনগতভাবে যে সকল ব্যবস্থা সরকারকে নিতে হয় বা নেওয়া প্রয়োজন সে সকল বিষয়ে তিনি যাবতীয় বিষয় দেখাশোনা করেন। বাংলাদেশ সংবিধানের ১২৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। নিয়োগ: সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করবেন।
অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হবে। মেয়াদ ও কর্মের শর্ত। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। পদত্যাগ ও অপসারণ। রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন। প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করা হয় সেই একই পদ্ধতিতে অপসারিত তিনি হবেন। পদমর্যাদা। জেনারেল রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা। বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনা করার অধিকার রয়েছে। তিনি পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা। তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী। অ্যাটর্নি জেনারেল নিম্নলিখিত কাজ তিনি সম্পাদন করেন, যেমন রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করেন। অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালনের জন্য সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারেন। প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মত প্রদান করেন। বাংলাদেশ সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাহলে আমরা অ্যাটর্নি জেনারেল বা এজি সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা চলে যাব মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এর ইংরেজিতে বলা হচ্ছে দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি। সরকারের বিভিন্ন কাজের মাধ্যমে তার উদ্দেশ্য ও নীতি বাস্তবায়িত হয়। এজন্য প্রয়োজন হয় অর্থ ব্যয় ও ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারা হলো সরকারের দক্ষতা। কিন্তু সরকারি অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় এবং জবাবদিহিতা থাকে, সেজন্য বাংলাদেশ সংবিধানে জাতীয় অর্থের অভিভাবক হিসেবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদ সৃষ্টি করা হয়েছে। সংবিধানের ১২৭ অনুচ্ছেদ থেকে ১৩২ অনুচ্ছেদ পর্যন্ত ধারাগুলোয় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ, পদের মেয়াদ, কার্যাবলী প্রভৃতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সব অর্থে হিসাব যাচাই করে থাকেন। তাছাড়া প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ ও রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কাজ করে থাকেন। তাহলে সিএজি বা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদ সম্পর্কে আমরা জানতে পারলাম। এখান থেকে যে ধরনের প্রশ্নই হোক না কেন, আশা করি আমরা উত্তর করতে পারবো। এখন আমরা চলে যাব এর নিয়োগ ও কর্মের শর্ত। সিএজি বা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সংবিধান এবং সংসদের বিধান সাপেক্ষে তার কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত হবে। কর্মের মেয়াদ ও পদচ্যুতি। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বা তার বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত ক্ষমতা অধিষ্ঠিত থাকবেন। তার পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ন্যায় হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ যে কারণ ও পদ্ধতিতে অপসারিত হন, সেই কারণ ও পদ্ধতিতে তাকে অপসারণ করা যাবে। প্রমাণিত অযোগ্যতা ও অসামর্থ্যের কারণে তিনি পদচ্যুত হতে পারেন। রাষ্ট্রপতির কাছে স্বীয় স্বাক্ষরযুক্ত পত্রে তিনি পদত্যাগ করতে পারবেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদ শূন্য হলে অথবা অনুপস্থিতি, অসুস্থতা প্রভৃতি কারণে তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে পুনরায় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতি একজন অস্থায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত করবেন। অবসর গ্রহণের পর তিনি প্রজাতন্ত্রে কোনো কর্মে নিযুক্ত হতে পারবেন না। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যাবলী, অর্থাৎ তিনি সিএজি, তিনি কী কী কাজ সম্পাদন করেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এগুলো হলো: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারী সরকারি হিসাব নিরীক্ষা করবেন, অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দিবেন। এই উদ্দেশ্যে তিনি প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত যে কোনো ব্যক্তির নথি, বই, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন বা সরকারি সম্পত্তি পরীক্ষা করবেন এবং এরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন। জাতীয় সংসদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থার হিসাব তিনি নিরীক্ষা করবেন, অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন।
উপরে উল্লেখিত কার্যাদি ছাড়া জাতীয় সংসদ আইনের দ্বারা তার উপর যে সকল দায়িত্ব কর্তব্য নির্ধারণ করবে সেসব দায়িত্ব তিনি সম্পাদন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন হবেন না। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে যে পদ্ধতি নির্ধারিত হয় সেই পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রাখবেন। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট নামে অভিহিত হবে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি ওই রিপোর্ট সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন। আমরা আমাদের মূল অংশগুলো আলোচনা শেষ করলাম, অর্থাৎ নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থাৎ এই তিনটা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারলাম। এখানে কিছু মূল্যায়ন আমি উপস্থাপন করেছি। এখানে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি এবং একটি গল্প উদ্দীপকের সাহায্যে কিছু প্রশ্ন দেখিয়েছি এবং এর সমাধানও আমি এখানে উল্লেখ করেছি। আশা করি তোমরা সকলেই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবে এবং এই বিষয়গুলো সম্পর্কে আমরা যত অনুশীলন করতে পারবো আমরা ততই আশা করি ভালোভাবে বুঝতে পারবো। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।